আপনি যেহেতু বিচার বিভাগ এবং প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কথা বলছিলেন, আমাদের নিশ্চয়ই যারা দর্শক তাদেরও মনে আছে কিভাবে তাকে তার বাসায় গিয়ে বিশ্বের 2-3 জন ব্যক্তি এবং বিশেষ সংস্থার ব্যক্তিরা গিয়ে তাকে এক ধরনের আমরা জানি না সত্যি মিথ্যা আগ্নেয়াস্ত্রের মুখও তাকে মুখোমুখি করা হয়েছিল। উনি তো ওনার নিজের বইয়ে এটা বলেছেন, এটা এমন না যে এটা খুবই সিক্রেট একটা জিনিস আমি আর আপনি গোপনে আলাপ করছি, ওনার বইয়ে আছে, বইয়ে ওইগুলো পুরো স্পষ্টভাবে লেখা আছে। তো সেই অবস্থায় আমরা যখন দেখেছি বেগম খালেদা জিয়া, ম্যাডাম জিয়া, তার যে রাজনৈতিক যে মামলাগুলো, সেই মামলাগুলোতে যারা তার বিরুদ্ধে অর্থাৎ অনৈতিকভাবে রায় দিতেন, দেখা যেত তারা রাতারাতি বিচার বিভাগের বড় বড় জায়গায় চলে যেতেন। এবং আরেকটা দেখেছি যে আমরা জনাব তারেক রহমান সাহেবের মামলায় যিনি নির্মমভাবে রায় দিলেন তাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো। এই যে বিচার ব্যবস্থার যে সংস্কার, সেই সংস্কারটা করবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, তার জন্য আসলে আমাদের কি ধরনের অপেক্ষা করতে হবে, কতদিন অপেক্ষা করতে হবে? আমার মনে হয় এটা তো একটা এগেন এটা হবে একটা ব্রড বেস ডিসকাশনের বিষয়, এবং এটা একটা হয়তোবা আমরা দেখবো যে একটা জুডিশিয়াল কমিশন হবে। জুডিশিয়াল কমিশনে বলবে যে আমরা কি কি করতে পারবো, কতটুক করা যায়, যার ফলে বাংলাদেশের ট্রুলি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি যাতে অপারেট করতে পারে। এটার জন্য তো বাংলাদেশে যেটা হচ্ছে যে বাংলাদেশের খুব বড় বড় জুরিস্ট আছেন, তারপরে হচ্ছে যে জুডিশিয়ারি তো পলিটিক্সের বাইরে না, তো পলিটিশিয়ানরা ওইটা নিয়ে বলবেন যে তারা আসলে কি কতটুকু মানে কি পরিমাণ মানে এই জুডিশিয়ারি কতটুক ইন্ডিপেন্ডেন্টভাবে অপারেট করতে পারে সেটা কিভাবে ওনারা নিশ্চিত করবেন। হ্যাঁ, এই যে এগুলো অনেকটা চেক অ্যান্ড ব্যালেন্সেরও বিষয় আছে। হ্যাঁ, আমরা যেটা করেছিলাম আপনার মনে আছে কিনা 2007-08 এই কথাটাগুলো উঠেছিল যে এক্সিকিউটিভ কিছুটা জুডিশিয়ারিকে কন্ট্রোল করত। তখন কিন্তু আপনি দেখবেন যে হাই প্রোফাইল এটা ওই যে ফখরুদ্দিনের যে ওরা এটা জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে একটা সিম্বলিক একটা সেপারেশনও করলেন, কিন্তু আমরা কি ওটা ফ্রুট পেয়েছি না। জুডিশিয়ারি যেটা হয়েছে যে পুরোপুরি লোয়ার কোর্ট এক্সিকিউটিভের হাতে চলে গেছে, তারা নিয়ন্ত্রণ করতো কে কোথায় প্রমোশন পাবে, কে কোথায় পোস্টিং পাবে, এবং এর ফলে তারা নিয়ন্ত্রণ। এবং এসকে সিনহার সাথে যে সরকারের যেই কলিশনটা যেটা শুরু হলো, এইটার মূল জিনিস ছিল হলো কন্ট্রোল অফ দ্য লোয়ার কোর্ট জুডিশিয়ারি। তো লোয়ার কোর্ট কেন গভর্নমেন্টের জরুরি, মানে তখনকার গভর্নমেন্টের কাছে লোয়ার কোর্টটা কেন এত ইম্পর্টেন্ট, সে কেন কন্ট্রোল চাচ্ছিল? কারণ চাচ্ছিল যে দেখেন পুলিশ অনেক লোককে অ্যারেস্ট করে, কিন্তু পুলিশ যদি অ্যারেস্টে যদি লোয়ার কোর্ট বলে যে না তোমার এই অ্যারেস্টগুলো অন্যায় হয়েছে, আমি এদেরকে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট ওই তার আর পাওয়ারটা থাকে না। আপনি অ্যারেস্ট করতে পারবেন, 10,000 লোককে অ্যারেস্ট করলেন, কিন্তু একটা কোর্ট যদি ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট হয় সেগুলো যাচাই করে ওটা থ্রো আউট করবে, এটা কি, এটা তো কোনো কেস না, তখন কি লোকগুলো ন্যায় বিচার পাবে। তো আমাদের ট্রুলি দরকার ছিল যে লোয়ার কোর্টের যেটা ট্রায়াল কোর্ট সেটার একটা ইন্ডিপেন্ডেন্স দরকার, হায়ার কোর্টগুলো ইন্ডিপেন্ডেন্স দরকার, বিকজ লোয়ার কোর্টের অনেক কেস হয়তো বা অনেকে সংক্ষুব্ধ হতে পারেন, তার হায়ার কোর্টে যেতে পারেন। এই জিনিসগুলো তো হয় নাই, লোয়ার কোর্টকে প্রেটি মাচ কন্ট্রোল করা হয়েছে, এবং এই জিনিসের যেটা হয়েছে যে পুরোটা কন্ট্রোল করাই হয়েছে পলিটিক্যাল ক্র্যাকডাউনের জন্য। হাজার হাজার লাখ লাখ লোকের এগেনস্টে কেস। আপনি যদি বিএনপির লিডারশিপের সাথে কথা বলেন, ওরা বলেন ওদের 50 লক্ষ লোকের এগেনস্টে কেস দেওয়া হচ্ছে। ক্যান ইউ ইমাজিন, মানে একটা দেশের 17 কোটি লোক, তার মধ্যে 50 লক্ষ লোকের এগেনস্টে কেস নিয়ে ঘুরছে, কেউ কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ চলে যাচ্ছে লিবিয়ার থেকে খুবই প্লাস্টিকের বোটে সে আবার ইতালি যাওয়ার চেষ্টা করছে, ওইখানে যে মারাও যাচ্ছে, কারো কোনো বিসিএসের জব হচ্ছে না, কেউ এসে আপনি যদি উবার ড্রাইভারদের সাথে কথা বলেন, অনেকের, আমরা একটা রিপোর্টও করেছি, আমার এক কলিগ রিপোর্ট করেছিলেন, দেখবেন যে অনেকে গ্রামের এত কেস খেয়েছে তার পক্ষে আসলে মানে গ্রামে থাকার মতো অবস্থা নাই, সে ঢাকায় এসে সে পাঠাওয়ের বাইক চালাচ্ছে বা উবারের বাইক চালাচ্ছে, কেউ হয়তো রিক্সাও চালাচ্ছে। এই যে একটা আপনি ভয়ের সংস্কৃতি তৈরি করলেন, ওইটার একটা বড় পার্ট ছিল লোয়ার কোর্টের কন্ট্রোল। আমরা স্যার তো চাচ্ছেন, মানে প্রফেসর ইউনূসের ভিশন হচ্ছে যে জুডিশিয়ারি শুড বি ইন্ডিপেন্ডেন্ট, মানুষ যাতে ন্যায় বিচার পায়।